পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে। এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি। অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষেই এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে। সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে এসে যায় সমুদ্র পানে। ফেনী সদর শহরে পানি কিছুটা কমলো, সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনভূঞা সোনাগাজীতে পানি বেড়ে চলছে গত 3 দিন ধরে। ফেনীর 6 উপজেলার 43টি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা, অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না। যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে, আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটেই পাচ্ছে না। এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। আমরা পাই নাই, অনেকে খাবার, নিরাপদ পানি, এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব। খানাদানা আমাদের ঠিক মতন আসে নাই তো। খানাদানা কেউ আইসে একবারে জায়গা 3 বার নিচে, কেউ একবারে হয়নি। নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনভূঞাতে শুকনো খাবার, পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়াও জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা। বিল্ডিং এর নিচে যে পরিমাণে পানি ছিল, আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সবকিছু নষ্ট হয়ে গেছে। পানির অনেক কষ্ট, কি করব, ছেলে মেয়ে তো আছে, ওদেরকে বাঁচাতে হবে। ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে। গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না। কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লা, চাঁদপুর, ঝালকাঠি ও রাঙ্গামাটি। পরিস্থিতি উন্নতি হয়েছে খাগড়াছড়িতে। এর মধ্যে কুমিল্লার আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে বানভাসীদের, বিপাকে নারী, শিশু ও বৃদ্ধরা। কুমিল্লা বুড়িচং উপজেলার এই আশ্রয়কেন্দ্রে প্রতিদিনই ভিড় বাড়ছে বানভাসী মানুষের। কেউ সঙ্গে আনছেন গৃহপালিত পশু। শত শত মানুষের ভিড়ে বেশি দুর্ভোগে নারী, শিশু ও বৃদ্ধরা। সোমবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এমন অবস্থায় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কয়েকটি আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা দিয়েছে র্যাব। বন্যার্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি বাহিনীর এ কর্মকর্তার। কেউ যদি বন্যার্ত পরিবার যারা এখনো ভিতরে আটকে আছে, তারা যদি কেউ আসতে চায়, আমাদের সহায়তা যারা যাচ্ছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। এবং এছাড়াও অনেকে অসুস্থ আছে, কেউ যদি হসপিটালে যেতে চায় আমরা তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে তারা যেন চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে চাঁদপুর, ঝালকাঠি সহ 2 পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। এর মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বানের পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। একই দশা ঝালকাঠি ও ঝিনাইদহে। টানা বৃষ্টিতে এসব জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এতে শহরের আসাম বস্তি, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকার বসতঘরে ঢুকেছে পানি। পরিস্থিতি মোকাবিলায় কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জলবিদ্যুৎ কেন্দ্রের স্লুইস গেট। বিপরীত চিত্র দেখা গেছে পাশের জেলা খাগড়াছড়িতে। পানি নেমে গেছে সদর, দীঘিনালা, পানছড়ি ও রামগড়ের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও কৃষি জমি থেকে। ওমর ফারুক, সময় সংবাদ। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে পানির চাপ বাড়ায় ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে। এতে বাংলাদেশে 11 লাখ কিউসেক পানি ঢুকবে। বন্যার শঙ্কা ভর করেছে পদ্মাপাড়ের মানুষের। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক মৌসুমী অবস্থা। এছাড়া ফারাক্কাকে বাঁধ নয় বরং ব্যারেজ উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, পানির স্তর ব্যারেজের সীমায় পৌঁছালে তা প্রবাহিত হয়। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত তথ্য বিনিময় করা হয়। এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে তা মানা হয়েছে। বন্যা কবলিত এলাকায় পরিবার পরিজন আটকে থাকার খবরে আহাজারি করছেন মালদ্বীপে বসবাসরত অসংখ্য প্রবাসী।
হাজারো চেষ্টার পর কোনো খবর না মেলায় বুকে চাপা কষ্ট নিয়ে দিন পার করছেন তারা। সরকার ও স্বেচ্ছাসেবীদের কাছে স্বজনদের নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও খাবার ওষুধের ব্যবস্থা করার আহ্বান জানান প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। গত কয়েকদিন যাবৎ দানব আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। দেশের 12টি জেলার বিস্তীর্ণ অঞ্চলে পানিবন্দী হয়ে আটকে আছেন লাখ লাখ মানুষ। নিরাপদ আশ্রয় সহ খাবার ও পানির অভাবে হাহাকার করছেন অনেকে। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রবাসীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আহাজারি করছেন দূর প্রবাস থেকে। মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগের বাড়ি ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুরে। পরিবার ও স্বজনদের খবর না পেয়ে উদ্বেগে সময় কাটছে অনেক প্রবাসীর। আমার পরিবারের সাথে গত বুধবার সর্বশেষ কথা হয়েছিল, তো এরপর থেকে আজ পর্যন্ত আমি আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। এখন ওরা কি খাচ্ছে বা পানি আছে কিনা, এই কোনো ধরনের তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। আজ 3-4 দিন হলো পরিবারের কারোর সাথেই যোগাযোগ করতে পারতেছি না, ফোনে কোনো সংযোগ পাচ্ছি না, খুব কষ্টে আছি। সরকার এবং স্বেচ্ছাসেবীদের কাছে স্বজনদের নিরাপদ আশ্রয়, একটু বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধের ব্যবস্থা করার আহ্বান জানান অনেক প্রবাসী। বৃদ্ধ মা বাবা তারাও খুব কষ্টে আছে, ছেলেমেয়েরা খুব কষ্টে আছে, পুরো ফ্যামিলিটাই পানির নিচে আছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, ওনারা যেন আমাদের এই ফ্যামিলিদের পাশে ওদের সাহায্যের হাত বাড়ায়। মালদ্বীপে প্রায় 1.5 লাখ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত আছেন। সময় সংবাদ, মালদ্বীপ। ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে ভাঙন, প্লাবন আর খরায় বিপর্যস্ত উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তা এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তা 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বন্যার কারণে শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে পরিবহন সংকটে দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ বেচা বিক্রিতেও দেখা দিয়েছে স্থবিরতা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। বন্যার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতিতে। স্বাভাবিক সময়ে ট্রাক, কাভার্ড ভ্যানের দীর্ঘ সারিতে যানজট লেগে থাকত দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। তবে গত এক সপ্তাহ ধরে পাল্টে গেছে সেই চিত্র। পানি উঠায় শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে।
সড়কে পরিবহন জটের কারণে ঢাকার বাজারে পণ্য নিয়ে আসা ট্রাকের সংখ্যা কমেছে। অন্যদিকে পণ্য পরিবহন সংকটে পড়েছে খাতুনগঞ্জ, কমে গেছে বেচাকেনাও। বন্যা পরিস্থিতি শিগগিরই উন্নতি না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজ না থাকায় কর্মহীন অনেক শ্রমিকও। বন্যার পানির জন্য মালটাল আসে না। গত সপ্তাহ এই বর্তমানে সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মাল আসে নাই। এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহ হয়, আবার এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য আনা হয়। সেক্ষেত্রে আমরা দুটো সমস্যা ফেস করছি। গাড়ি ঘোড়া কম আসে, মাল কম আসে, যানজটের লেগে আসতেছে না, রোডঘাট ভাঙ্গা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। এরই মধ্যে 4-5 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দাম বেড়েছে রসুনেরও। আগে থেকে বাড়তে থাকা ডালের দামের সঙ্গে আমদানি কম থাকায় নতুন করে ছোলার দামও বেড়েছে। বাজার প্রায় সেম আছে, হয়তো কোনো যেসব মাল একটু শর্ট আছে ওইগুলো 2-1 টাকা বেশি বলতে। সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে 2 টাকা বেড়েছে, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে চিনির দাম। আমরা প্রতি কেজি 122 টাকা করে বিক্রি করতেছি কেজি, আবার সোয়াবিন বিক্রি করতেছি 156 টাকা কেজি। সাধারণ সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক ভোগ্যপণ্য পরিবহন হয়ে থাকে। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতা ইনু। এর আগে গত 22 আগস্ট জোটটির আরেক নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। ইনু মেননের নামে হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপ এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে তোলা হয় আদালতে। পুলিশ 10 দিন করে রিমান্ড আবেদন করলে গোলাপের 7 এবং রূপা শাকিলের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার ঢলে বাঁধ দিতে না পারলে পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা। যে ব্যক্তি সুনির্দিষ্টভাবে যে অপরাধে জড়িত তার বিরুদ্ধে সেই ধরনের মামলা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, ঢালাও মামলা এবং শত শত অজ্ঞাতনামা আসামি করা আইনের শাসনের পরিপন্থী। গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর 13 আগস্ট প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপর 25 আগস্ট পর্যন্ত 13 দিনে শুধু ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 90টি। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় 55টি এবং সিএমএম আদালতে 35টি মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রায় সবাই আসামি। হত্যা মামলায় আসামির তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সুমন। বাদ যাননি আপিল বিভাগের বিচারপতিও। শুধু তাই নয়, 25 আগস্ট হওয়া এক হত্যা মামলায় আসামি করা হয়েছে নায়ক জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, বাফুফের সভাপতি সালাউদ্দিনকে। রয়েছে অজ্ঞাতনামা শত শত আসামি। যে কায়দা ও ঢঙে শেখ হাসিনা সরকারের পতনের আগে মামলা হয়েছিল বিএনপির বিরুদ্ধে, একই কায়দায় 5 আগস্টের পর মামলা শুরু হয় আওয়ামী লীগের বিরুদ্ধেও। 1/11 সময় যেভাবে দুর্নীতির মামলা ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়, একইভাবে এবারও মামলা হচ্ছে। আইনজীবীরা বলছেন, এভাবে মামলা হলে পার পেয়ে যেতে পারে প্রকৃত অপরাধীরা। এই ধরনের ইনডিসক্রিমিনেট মামলা যারা করছেন, বিচার বিশ্লেষণ ছাড়াই যারা মামলা করছেন, আমার বিবেচনায় তারা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত এবং এই ধরনের বিচারহীনভাবে এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটাই বরং ঢাকা পড়ে যাবে। সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা, অজ্ঞাতনামা 1500 জন, অজ্ঞাতনামা 2000 জন, এটা বরং মামলার প্রকৃত বিচারের পরিবর্তে বিচার করার ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াবে। এমন ঢালাও মামলা আইনের শাসনের পরিপন্থী বলেও মনে করছেন আইনজীবীরা। হত্যা মামলাগুলোতে আমাদের এভিডেন্স সামনে আছে, কে গুলি করেছে, গুলি করার আশেপাশে কারা ছিল, কারা নির্দেশদাতা, কারা আদেশদাতা, এগুলো তো আছেই। সেগুলো দেখেই মামলা করা উচিত বলে আমি মনে করি। সরাসরি অপরাধীকে যদি সম্পৃক্ত না করে অনেক দূরবর্তী বা রিমোটের অপরাধীকে আপনি যদি মামলায় সম্পৃক্ত করেন, সেটিও দুর্বল হবে। গত কয়েকদিনে হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের 20 জনের বেশি ভিআইপিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হতে পারে আজ। এরপরই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামাত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামাত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে ওই দিন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ওই বৈঠকে ছিলেন জামায়াত নেতারাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনার সেই বৈঠকেও ছিলেন জামায়াত নেতারা। ঠিক তখন থেকেই সবার আগ্রহ, জামায়াতের নিষেধাজ্ঞা কি প্রত্যাহার হচ্ছে। সোমবার দলটির নিযুক্ত আইনজীবী জানান, মঙ্গলবারের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি রিকোয়েস্ট করা হয়, এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথাও জানান তিনি। প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব। দলটির আইনজীবী আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে। শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন শিশির মনির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের হাত ধরে মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পাবে বাংলাদেশ। নোবেলজয়ীর বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণে এমন স্বপ্ন দেখছেন আশাহত ব্যবসায়ীরা। যদিও ব্যক্তির চেয়ে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জিএসপি বা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, এর আওতায় উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে অনুন্নত স্বল্পোন্নত দেশগুলো পায় বিশেষ সুযোগ। তৈরি পোশাক শিল্প বাদ থাকলেও অন্য পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। যদিও 2013 সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বাংলাদেশের জিএসপি স্থগিত করে দেয় ওয়াশিংটন। এরপর নিরাপদ কর্মপরিবেশের সঙ্গে শ্রম আইনেও এসেছে পরিবর্তন। তারপরও নানা শর্তের বেড়াজালে মেলেনি সেই বাণিজ্য সুবিধা। এবার বদলেছে এই অর্থনৈতিক সুবিধা আদায়ের রাজনৈতিক প্রেক্ষাপট। হাসিনা সরকারের পতনের পর ব্যবসায়ীদের আশার পালে হাওয়া লাগিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক মার্কিন জিএসপি ফিরে পেতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন রপ্তানিকারকরা। কনফিডেন্স লেভেলটা আমাদের বিশ্বাস যে আবার ফিরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়াতে। ওনার যে ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে সেখানে নেগোসিয়েশন নানা রকম হতে পারে, জিএসপি নিয়ে হতে পারে বা অন্য কোনোভাবেও হতে পারে। সিলেক্টেড যেই পাঁচটা আমাদের রপ্তানি বেশি হয়, ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও, যদি এতটুকু করা যায় তাইলে তো আমাদের বিশাল প্রাপ্তি হবে এটা, এবং এটা ওনার পক্ষে সম্ভব। তবে অর্থনীতিবিদদের পরামর্শ ভিন্ন। দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে ব্যক্তি সম্পর্কের চেয়ে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছেন তারা। এখন যদি ভিয়েতনাম ইউএস মার্কেটে জিএসপি পেতে পারে বা ইথিওপিয়া যদি জিএসপি পেতে পারে, তাহলে বাংলাদেশ কেন পেতে পারবে না? পার্সোনালিটির চেয়ে পলিসিটা বেশি ইম্পর্টেন্ট। কারণ ওখানে ধরেন আপনি বিল ক্লিন্টনকে চেনেন বা হিলারি ক্লিন্টনের সাথে আপনার বন্ধুত্ব আছে, সেটা দিয়ে তো শুধু আমেরিকান সরকারের পলিসি আপনি চেঞ্জ করতে পারবেন না। যেখানে হয়তো আপনি একটু তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু ওদের যে ক্রাইটেরিয়াগুলি আছে সেইটা তো আপনাকে স্যাটিসফাই করতে হবে। কারণ আমেরিকান সরকারও তো, তাদেরও তো অভ্যন্তরীণ একটা কনস্টিটিউয়েন্সি আছে। নতুন করে মার্কিন জিএসপি ইস্যুতে এবার যেন অগ্রাধিকার পায় তৈরি পোশাক খাত, সেই দাবিও ব্যবসায়ীদের। কারণ ইউরোপের পরই বাংলাদেশি তৈরি পোশাকের বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা কিন্তু গার্মেন্টে আমেরিকায় জিএসপি কখনো পাইনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ বেড়েছে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনের সংখ্যা। স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়লেও গত 10 দিন ধরে এ সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। এ কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন পাসপোর্ট আবেদনকারীরা। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে। স্বাভাবিক সময়ে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 70 থেকে 80টি আবেদন জমা পড়ে। তবে গত 10 দিন ধরে এ সংখ্যা বেড়েছে 5 গুণের বেশি। হঠাৎ আবেদনকারীর সংখ্যা এত বেড়ে যাওয়ায় অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আবেদনের কাগজপত্র জমা নিলেও একই দিন ছবি তোলা কিংবা আঙ্গুলের ছাপ নিতে না পারায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। 3-4 ঘন্টা হয়ে গেল, সিরিয়াল পাচ্ছি না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কষ্ট করতেছি, এখনো পাসপোর্ট হয় না। লোকের হার অনেক বেশি, জমা দিতে পারতেছি না। জনবল কম থাকায় আবেদন প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে বলে জানায় পাসপোর্ট অফিস। খুব জরুরি প্রয়োজন না হলে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আবেদনের আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। আপনাদের যদি জরুরি পাসপোর্ট একান্তই না প্রয়োজন হয়, আপনারা সময় সুযোগ করে পর্যায়ক্রমে আসেন। আমরা বলছি যে আসলে আপনারা যেভাবে একাদশ চায় সেইভাবে যে উচ্চ করে পড়ছেন আমরা ওইভাবে দিতে পারতেছেন। আপনারা যদি একটু মেনটেন করেন বা ওইরকম অনুযায়ী আপনারা আসেন, তাহলে আমাদের দেওয়া সম্ভব। কিন্তু এটা তো পাবলিক শোনে না, পাবলিক মনে করে যত আগে আসে তাড়াতাড়ি পাবো। পাসপোর্ট অফিসের তথ্য মতে স্বাভাবিক সময়ে পাসপোর্ট আবেদন বাবদ মাসে প্রায় 1.5 কোটি টাকা রাজস্ব আয় হলেও বর্তমানে বেড়েছে এর পরিমাণ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শঙ্কা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে রংপুরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে। তবে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্রেতা অনেক কম। সংশ্লিষ্টরা জানান নগরীর বিপণী বিতানগুলোতে আসছে না আগের মতো শহরের বাইরের ক্রেতা। তবে বেচাকেনা বাড়ার আশা তাদের। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালিটি মেগামল অন্য সময়ের তুলনায় বেচাকেনা কমেছে 30 থেকে 40%। সংশ্লিষ্টরা বলছেন পুরো জেলা থেকে এক সময় ক্রেতা আসলেও আপাতত নগর কেন্দ্রিক ক্রেতাই সম্বল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, রাজনৈতিক অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের বিপণী বিতানের বাণিজ্য। সুপারমার্কেট, জেলা পরিষদ মার্কেট, নবাবগঞ্জ বাজার সহ সবকটি বিপণী বিতান আগের চেহারায় ফিরলেও ক্রেতা কম বলছেন উদ্যোক্তারা। কিছুদিন আগে নির্বাচন হলো, এখন আবার ভয়াবহ বন্যার কবলে পড়ে গেছে, যার কারণে এখন কাস্টমার একটু কম। ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ যে সকাল থেকে কাস্টমার আসে না, অনেক সময় আর কি খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি। আমাদের আশাই করতেছি যে হয়তো স্বাভাবিক দিন আসবে, নতুন সরকার এসছে, এখান থেকে আমরা ভালো কিছু পাবো। আমাদের দেশে কাস্টম হাউসগুলো এখন খুব বেশি সচল নয়, এ কারণে আমরা খুব বেশি মালামাল ইম্পোর্টাররা নিয়ে আসতে পারছে না এবং তাদের কাছে আমরা ক্রয়ও করতে পারছি না। ব্যবসায়ী নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শীঘ্রই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়তো সাময়িক কয়েকদিন হয়েছে, হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু পুনরায় আমরা সেটাকে পুষিয়ে নিতে পারবো বলে আমি আশা করি। রংপুরে ছোট বড় মিলিয়ে বিপণী বিতানের সংখ্যা 5 শতাধিক। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঝুঁকিপূর্ণ সেতু ও বেহাল সড়ক দিয়ে চলাচল করছেন এলাকাবাসী। বিকল্প না থাকায় ভোগান্তিতে আছেন কুড়িগ্রামের সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। ভেঙে গেছে সেতুর রেলিং ও পাটাতনের ঢালাই, বেহাল অবস্থা সংযোগ সড়কেরও। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। 20 বছর আগে নির্মাণ করা হয় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদা বাজার সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা। একই অবস্থা সড়কের উপর গারুহারা এলাকার সেতুর। বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেয়নি কোনো দপ্তর। এতে চরম দুর্ভোগের শিকার সদর ও উলিপুর উপজেলার 4 ইউনিয়নের মানুষ। প্রতিদিন দুর্ঘটনা হয়, যেরকম ভাঙাচুরা রাস্তা, একটা রোগী নিয়ে যাইতে পারি না। সাহেবের আলগা, বেগমগঞ্জ বিশেষ করে আমরা দুর্ভোগের শিকার। আমরা চাই যে এই ক্ষতিগ্রস্ত ব্রিজটা যেন মেরামত করা হয়। বিকল্প না থাকায় জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক ব্যবহার করে কৃষিপণ্য আনা নেয়া করেন স্থানীয় কৃষকরা। নতুন সেতু নির্মাণ সহ সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের। আমরা কুড়িগ্রাম থাকি, কোনো সার আনতে পারি না, রাস্তার খুব বেহাল অবস্থা, মানে এমন রাস্তা সেখানে গাড়ি চলার মতন কোনো উপযোগী না। ইউনিয়নবাসীর পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে দ্রুত গতিতে আমার এই রাস্তাটি, এই ব্রিজটি যেন মেরামত করে দেওয়া হয়।
অবশ্য চলতি বর্ষা মৌসুমের শেষে নতুন সেতু ও সড়ক সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ফ্লাড যে প্রকল্পটা আছে এই ফ্লাড প্রকল্প আমরা দিয়েছি আর কি, অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে বাকি রাস্তাটুকু আমরা বরাদ্দ পাবো আর কি। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে দফায় দফায় বন্যায় গত কয়েক বছরে সড়কটির 4 কিলোমিটার অংশ ও 30 মিটার সেতু ক্ষতিগ্রস্ত হয়। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। 10 বছরে প্রায় 6000 হেক্টর জমিতে পাট চাষ কমেছে নীলফামারীতে। আবহাওয়ার পরিবর্তনের কারণে পানি কমে যাওয়ায় এবং পাটের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় আবাদ কমছে বলে জানান কৃষক। আর কৃষি বিভাগ বলছে প্রণোদনা ও প্রশিক্ষণের পরেও বাড়ছে না অর্থকরী এ ফসলের আবাদ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। একসময় নীলফামারী জেলার দ্বিতীয় অর্থকরী ফসল ছিল পাট, অথচ গত 10 থেকে 15 বছর ধরে কমছে অর্থকরী এই ফসলের আবাদ। কৃষক জানান, আবহাওয়া পরিবর্তনের জন্য বর্তমানে পাট জাগ দেওয়ার জন্য পানি পাওয়া যায় না। পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়ায় কমেছে চাহিদা, অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। এছাড়া পাট উৎপাদনে সরকারি দেয়া বিঘা প্রতি জমির জন্য প্রণোদনার 1 কেজি করে বীজ ও 12 কেজি করে সার একেবারেই অপ্রতুল। পানি সংকটের কারণে পাটের আবাদটা দিন দিন কমতেছে এবং পাটের যে বর্তমান পর্যায়ে যে খরচ, সে পর্যায়ে খরচ আমাদের উঠে না। না পোষাইলে কেমন করি এখন নিজের আখার জাল দেওয়ার জন্য অল্প করে খেলে হালকা করে যাচ্ছি। ভবিষ্যতে এই সমস্ত আমার পাট করার ইচ্ছা নাই আর। কৃষি বিভাগ বলছে বিভিন্ন প্রণোদনা ও প্রশিক্ষণের পরও চাষ বাড়ছে না। আবহাওয়া পরিবর্তনই পাট চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিশেষ করে যাদের পচনের কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তাদেরকে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি। সারা পৃথিবীতে এখন জলবায়ু পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, যার ফলে পাট জাগ দেওয়ার সময় যে পানির যে সরবরাহটা বা পানির যে অ্যাভেলেবিলিটিটা, এটা বেশ কিছুদিন থেকে পাওয়া যাচ্ছে না। এটা একটা প্রধান কারণ, যার ফলে কৃষকরা এই জাগ দেওয়ার সমস্যার কারণেই আপনার পাটের চাষাবাদ কমিয়ে দিয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নীলফামারীতে 6359 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। সময় সংবাদ, নীলফামারী। দেশের বাইরের খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অন্যান্য ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেন মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরগরম বিশ্ব রাজনৈতিক অঙ্গন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে এ বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ভারত। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার ভারতের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাইডেন ও মোদির মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যু। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদি বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী। অন্তরা সেন, সময় সংবাদ। কামালা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেয়া নিয়ে টালবাহানা করছেন ডোনাল্ড ট্রাম্প। তুলছেন নানা অভিযোগ। তার দাবি, এবিসি নিউজের সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে। এছাড়া বিতর্কের সময় কখন মাইক্রোফোন চালু রাখা হবে আর কখন বন্ধ থাকবে তা নিয়ে তর্কে জড়িয়েছে রিপাবলিকান ডেমোক্র্যাট শিবির। বিশ্লেষকরা বলছেন, জনমত জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অন্যের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন নানান চ্যালেঞ্জ। তবে নির্বাচনের আগে সবার আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে ট্রাম্প কামালার টেলিভিশন বিতর্ক ঘিরে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের প্রার্থিতা এরই মধ্যে যে আলোড়ন তৈরি করেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন। গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আর তাই প্রতিদ্বন্দ্বী কামালার সঙ্গে 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প, এমন খবর ঘুরপাক খাচ্ছে সবখানে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি এবিসি নিউজের কড়া সমালোচনা করায় এমনই বার্তা স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন রাখেন কেন তিনি এবিসি নিউজে কামালার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। এবিসির সঞ্চালক ও কর্মীরা তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছে বলে আগেই ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়েও তর্ক চলছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবিরে। ডেমোক্রেটিক প্রচার শিবির চায় বিতর্ক চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকুক, আর ট্রাম্প শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন জরিপে কামালা এগিয়ে থাকায় তার সঙ্গে বিতর্ক এড়াতে চাইছেন ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফিলিপ সাঁতরুয়েতে সম্ভবত শেষ ম্যাচ খেললেও রোলা গাঁড়োয় চিরভাস্বর হয়ে থাকবেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তার 14টি গ্র্যান্ড স্ল্যামের বীরত্ব গাঁথা ফ্রেঞ্চ টেনিস অ্যাসোসিয়েশন অমলিন করে রেখেছে রাফার স্টিলের স্ট্যাচু তৈরি করে। ম্যাচ দেখতে এসে যারও সাক্ষী হচ্ছেন ভক্তরা। ফ্রান্সের প্যারিসের রোলা গাঁড়ো ঘুরে এসে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। মহারাজাও রাজত্ব হারায়, শূন্য সিংহাসন স্মৃতি হাতড়ায়, ধুলোয় আস্তর জমে ইতিহাসের পাতায়, তবে সবার রাজত্বকাল মলিন হয় না, স্মৃতিপটে তা রয়ে যায় অমলিন হয়ে অনন্তকাল। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল সেই দলে। যতদিন রবে রোলা গারো আর ফিলিপ সাঁতরিয়ে, পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে ক্লে কোর্টের মহারাজাকে। গ্র্যান্ড স্ল্যাম দুনিয়ায় ফ্রেঞ্চ ওপেনের যে পরিচিতি তা রাফায়েল নাদাল কল্যাণেই, সেই কৃতজ্ঞতা ভুলে কি করে ফরাসিরা। আর তাই রোলা গারোর প্রবেশ মুখেই চোখ হালকা বায়ে ফেরালে চোখে পড়বে ক্লে কোর্টের রাজার ইস্পাত মূর্তি, যার অবয়বে শোভা পাচ্ছে প্রতিপক্ষের জন্য রাফার বিষাক্ত ফোরহ্যান্ড। রোলা গারোর আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু কিংবদন্তির প্রতিকৃতি, তবে চোখ আটকাবে স্প্যানিশ তারকার স্টিল স্ট্যাচুতেই। 17 বছরে তার 14টি গ্র্যান্ড স্লাম জয়ের প্রতিটি মুহূর্ত যেখানে এখনও সজীব। মাত্র 19 বছরেই মারিয়ানো পুয়ের্তা দিয়ে শুরু, রজার ফেদেরার, ডমিনিক থিয়েম, স্ট্যান ওয়ারিঙ্কা কিংবা নোভাক জোকোভিচদের বিপক্ষে পাওয়া জয়গুলো যেন কিং রাফার এক একটি রূপকথা। ফিলিপ সাঁতরিয়েতে ক্যাসপার রুডের বিপক্ষে তার সবশেষ গ্র্যান্ড স্ল্যামটা বড্ড এক পেশে। মাটির কোর্টে 36 বছরের বৃদ্ধ রাফার সামনে দাঁড়াতেই পারেননি নরওয়েজিয়ান তারকা, তবে তাকে থামিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিক। এই কোর্টে 3টি গ্র্যান্ড স্ল্যাম হারা নোভাক জোকোভিচ শোধ নিয়েছেন। বিষয়টা যেন মহারাজার রাজত্ব হারানোর মতোই। একজন স্প্যানিশ হিসেবে এটা আমার কাছে গর্বের। যারা ওর খেলা দেখেনি, এখানে এলে সবাই জানতে পারবে ক্লে কোর্টে কতটা বিধ্বংসী ছিলেন রাফা। তবে খারাপ লাগছে এই ভেবে যে হয়তো রোলা গারোয় আর খেলা হবে না নাদালের। রোলা গারোর লাল কোর্টে আর কখনো নাদালের পদচিহ্ন পড়বে কিনা কে জানে। আগুনে সার্ভিস কিংবা বিষাক্ত ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে চূর্ণ করে আগ্রাসী উদযাপনের সাক্ষী হয়তো আর কেউই হবে না। ম্যাচ শেষে তার সাইন করা বল গ্যালারি থেকে লুফে নিতে ভক্তরাও হুমড়ি খেয়ে পড়বে না। প্যারিস অলিম্পিক নিজের অজান্তেই বোধহয় দাড়ি টেনেছে মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে। ফিলিপ সাঁতরিয়েতে সম্ভবত প্রতিযোগিতামূলক শেষ ম্যাচটা খেলে ফেলেছেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে তিনি কতটা বিধ্বংসী ছিলেন তা হয়তো পরবর্তী প্রজন্মের মাঠে বসে সরাসরি দেখার আর সৌভাগ্য হবে না। তবে রোলা গারোতে তারা এলে ঠিকই খুঁজে পাবেন মহারাজার বীরত্বগাথা সেই ম্যাচগুলোর নিদর্শন। রোলা গারো থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যায় শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বিপাকে চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার।
এবং হাসিনা সরকারের ভারতপ্রীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।